নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ বৈঠক আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় দেখেছেন। চরম বাকবিতণ্ডার মধ্যে শেষ হয়েছে সেই বৈঠক। যৌথ সাংবাদিক বৈঠকও হয়নি, কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আমার মনে নেই। ট্রাম্প কার্যত রীতিমতো ভৎসনা করে চ্যালেঞ্জ করে জেলেনস্কিকে বলেছেন যে আমেরিকা ছাড়া ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে 2 সপ্তাহের বেশি টিকতে পারত না, এবং জেলেনস্কি সিজফায়ার করতে চাইছেন না। তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিয়েছেন, এই অভিযোগ ট্রাম্প করেছেন। তার সঙ্গে ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কার্যত জেলেনস্কিকে তুলোধনা করেছেন। চাপের মুখে জেলেনস্কি আত্মপক্ষ সমর্থনের জন্য যে কথা বলেছিলেন আমার মনে হয় না সেটা খুব যুক্তিসঙ্গত। যাই হোক, কারণ দুনিয়া জোড়া প্রত্যাশা তৈরি হয়েছিল জেলেনস্কি ট্রাম্পের বৈঠক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেল যেগুলো আছে সেগুলো আমেরিকা সেখান থেকে উত্তোলন করে নিজেদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করবে। $300 বিলিয়ন আমেরিকা নাকি ইতিমধ্যেই ইউক্রেনকে যুদ্ধের জন্য দিয়েছে। এবার সেই টাকা তারা চাইছে। ওইভাবে তো টাকা নেবে না। রেয়ার আর্থ মেটাল যেগুলো আছে সেগুলো ইউক্রেন থেকে এক্সট্রাকশন করে আমেরিকা নেবে। তার জন্য প্রয়োজনে আরো কিছু বিনিয়োগ করতেও আমেরিকা রাজি। আমরা আশা করেছিলাম যে একটা সমাধান সূত্র বেরোবে, কিন্তু ট্রাম্প জেলেনস্কির শীর্ষ বৈঠকের পর কোনো সমাধান সূত্র বেরোয়নি। এবার আসি আমাদের পড়োশী বাংলাদেশে। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, জাতীয় নাগরিক পার্টি। এদের আদর্শ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি। সেই জন্য নতুন রাজনৈতিক দলে কোনো সভাপতি, সাধারণ সম্পাদকের পদ রাখা হয়নি। নাহিদ ইসলাম হচ্ছে আহ্বায়ক, তিনি এই পার্টির প্রথম কর্তা। দেখুন, প্রথমে কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে শেখ হাসিনার পতন, তারপরে জাতীয় নাগরিক সমিতি, তারপরে জাতীয় নাগরিক পার্টি। এইটা হচ্ছে পথ চলা। এখন এই দলটাকে নিয়ে কিছু কথা বলার দরকার। প্রথম কথা, এই দলে যারা আছে তারা অধিকাংশ ছাত্র। নাহিদ ইসলামের বয়স মাত্র 26, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের ছাত্র। একটা সমীক্ষা আমি দেখছিলাম, পৃথিবীর 800টা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাও বাংলাদেশের নেই। অর্থাৎ বাংলাদেশে লেখাপড়ার মান কোথায় গিয়ে পৌঁছেছে এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। তাহলে মধ্যমেধা, নিম্ন মেধার কিছু ছেলে মেয়ে হঠাৎ করে রাজনীতির অঙ্গনে প্রবেশ করে দল তৈরি করে নেতা হয়ে গেছে। তাহলে এদের কর্তা ব্যক্তিদের বিশ্ববিখ্যা যে সংকীর্ণ হবে সেটা প্রথম থেকেই বোঝা যায়। সবার জন্য বাংলাদেশ গঠনের কথা বলছে এই নতুন দল, কিন্তু এদের পরিচালন সমিতিতে ধর্মীয় সংখ্যালঘুদের জায়গা নেই। প্রথম থেকেই বৈষম্য। 2, এরা বলেছে এরা ভারতপন্থী হবে না, পাকিস্তানপন্থী হবে না। কিন্তু জামাত এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। জামাত ঘোষিত পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জামাতের সক্রিয় সমর্থন ছিল গণ অভ্যুত্থানে। নতুন দল করার পিছনে জামাত সমর্থন করেছে। এই দলটা কার্যত কি বলবো, রাজার পার্টি। রাজা সরাসরি যুক্ত না হলেও রাজা এবং তার পারিষদ বর্গ সব রকম ভাবে সহায়তা করেছে এই নতুন দলটা যাতে সুষ্ঠুভাবে আত্মপ্রকাশ করতে পারে।
তাহলে রাজার পার্টি বা রাজার পারিষদদের সমর্থনে তৈরি দল প্রথম থেকেই জামাতের সমর্থন পেয়ে আসছে। তাই যতই তারা বলুক আমরা ভারতপন্থীও নই, পাকিস্তানপন্থীও নই, আসলে এরা ঘোরতরভাবে পাকিস্তানপন্থী দল। যত ভালো ভালো কথা এরা বলুন না কেন, এরা কিন্তু র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহক। যত দিন যাবে বিষয়টা পরিষ্কার হবে। ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করতেই পারে, কিন্তু রাজনৈতিক দল তৈরি করার আগেই তারা যেভাবে তোলাবাজিতে যুক্ত হয়েছে, তাহলে একটা দল তৈরি হলে তারা কি পরিমাণ তোলাবাজি করবে এটাই বলছেন বাংলাদেশের মানুষ। ঢাকায় রূপায়ণ টাওয়ার্সে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের অফিস, অত্যন্ত অভিজাত এলাকা, অত্যন্ত প্লাস অফিস, এই অফিস চালাবার খরচ তাদেরকে কে দিচ্ছে? কিভাবে তারা রূপায়ণ টাওয়ার্সে এরকম একটা ঝাঁ চকচকে অফিস দখল করলো? এই যে সমন্বয়করা যে সমস্ত গাড়ি ব্যবহার করেন, কোত্থেকে তারা পাচ্ছেন গাড়ি? কালকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে সমাবেশ হয়েছে, ছাত্ররা দাবি করেছিল 2 লক্ষ লোক আসবে। ধরুন মেরে কেটে, আমি বলছি মেরে কেটে, আমি যা খবরাখবর পেয়েছি 70 থেকে 80 হাজার লোক এসেছিল, কিন্তু সারা বাংলাদেশ থেকে এসেছিল। তাহলে সারা বাংলাদেশ থেকে লোককে আনতে গেলে খরচা লাগে, পরিবহন খরচ, খাওয়ার খরচ, হাত খরচা সব দিতে হয়। মঞ্চ বাদ দিয়ে অন্যান্য পরিকাঠামো করতে খরচা লাগে। এই টাকা ছাত্ররা কোথায় পেলেন? কে তাদের টাকা দিল? এই প্রশ্নগুলো সব জায়গায় উঠছে। তাহলে কি সেই অপশক্তি, কালো শক্তি টাকা দিয়েছে? যে $29 মিলিয়ন আমেরিকার ডিপ স্টেট দিয়েছিল শেখ হাসিনার রেজিমকে চেঞ্জ করার জন্য, অনেকদিন ধরে দিয়েছিল, সেই টাকা থেকেই কি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো? টাকার উৎস কি এদের? এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ দেখুন, বাংলাদেশের একটা রাজনৈতিক দল হলো, তাদের টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়ার আগ্রহ কেন? আমার প্রশ্ন করতেই পারেন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া ভালো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ আমেরিকার ডিপ স্টেট ভারতবর্ষে $21 মিলিয়ন খরচ করেছিল ভোটার টার্নআউটকে ইনক্রিজ করতে। সেই ডিপ স্টেট বাংলাদেশে $29 মিলিয়ন খরচ করেছিল স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। একটা অখ্যাত সংস্থা, যাতে 2 জন মাত্র কর্মচারী, তাদেরকে টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ এই ধরনের কুলগোত্রহীন সংস্থাকেই বেছে নেওয়া হয় ষড়যন্ত্র করার মাধ্যম হিসাবে। আমেরিকার ডিপ স্টেট সেটাই করেছিল। তাহলে $29 মিলিয়ন বাংলাদেশের টাকায় 300-350 কোটি টাকার একটু বেশি। সেই টাকা বিভিন্ন পাঠচক্র সংগঠিত করতে খরচ হয়েছে, লোককে গণ অভ্যুত্থানের সময় মোবিলাইজ করতে খরচ হয়েছে, এবং সেই টাকা থেকেই এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে। এরা কিন্তু ক্রাউড ফান্ডিং করে নিজেদের তহবিল ভরায়নি, এরকম কোনো ঘোষণাও তারা করেনি, আমার কাছে খবরও নেই। ইউনূস সরকারের সমর্থন আছে। ইউনূসকে নোবেল শান্তিজয়ী অর্থনীতিবিদ, ও অর্থনীতির জন্য শান্তি পুরস্কার পায়নি, ওকে পুরস্কারটা পাইয়ে দিয়েছিল লবি। ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার। পৃথিবীর বহু দেশ ইউনূসকে এইভাবেই চিহ্নিত করে। এই সুদখোর বৃদ্ধ শুধু নিজের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন, নিজের পারিষদবর্গ, আমচা চামচা বেলচা,
তাদের স্বার্থ রক্ষা ছাড়া কিছুই করেনি। যে বাংলাদেশ আর্থিক সংকটে পড়েছে, সেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের উপর ইউনূস ভ্যাট চাপালো, কিন্তু নিজের গ্রামীণ ব্যাংকে 2029 পর্যন্ত করমুক্ত করলো। ইউনূসের কাছ থেকে ব্যক্তিগতভাবে 550 কোটি টাকার মতো কর পেত বাংলাদেশ সরকার। সেই কর ইউনূস কিন্তু মুকুব করে দিয়েছে। অর্থাৎ নিজের প্রতিষ্ঠান, নিজের ব্যক্তি স্বার্থটা সুরক্ষিত করে বাংলাদেশের মানুষের উপর করের বোঝা চাপিয়েছে। আর এই ইউনূসই হচ্ছে নাটের গুরু, এই আসল মাস্টার মাইন্ড। ইউনূস মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজকে। মাহফুজ হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত ছিল কি ছিল না এই সম্পর্কে কোনো ক্লারিফিকেশন ইউনূস দিচ্ছে না। এই মাহফুজ, এই সাজিব ভুঁইয়া, এরাও যাবে এই রাজনৈতিক দলটায়। অর্থাৎ এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে পরিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের মদতে এবং আমেরিকার ডিপ স্টেটের টাকায়। এরা পাবলিক কালেকশন করেনি, ক্রাউড ফান্ডিং করেনি, রসিদ কেটে চাঁদা নেয়নি। তাহলে এই বৈভবের উৎস কোথায়? এত দামি দামি গাড়ি চড়ার সুযোগটাই বা আসছে কি করে? কিভাবে ঝাঁ চকচকে অফিস স্পেস তৈরি হচ্ছে? কিভাবে 70-80 হাজার লোককে ঢাকায় নিয়ে আসা হলো বাংলাদেশের সব প্রান্ত থেকে? খরচ কত হলো? হিসাব তো দেবে। দেখুন, আম আদমি পার্টি ইন্ডিয়া এগেনস্ট করাপশনের মঞ্চ থেকে আন্না হাজারের সহযোগী হিসাবে কেজরিওয়ালের উত্থান, সেই কেজরিওয়ালের কি করুণ পরিণতি হয়েছে। নিজেই শীর্ষমহলে থাকতো, মদ কেলেঙ্কারি করে রাজকোষে প্রচুর টাকার ক্ষতি করিয়েছে। তাহলে কেজরিওয়ালের আম আদমি পার্টির মডেলকে সামনে রেখেই দলটা গড়ে উঠছে। কেজরিওয়াল ঘোষিত অ্যানার্কিস্ট, এই ছাত্ররাও অ্যানার্কিস্ট। এরা পাকিস্তানের কোলে উঠে দুলবে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে না। এবং ইতিমধ্যেই কোটেরি তৈরি হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারাও কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তারা কোটা বিরোধী আন্দোলন করেনি যখন দেখলো যে প্রশাসনের নিপীড়নে তাদের ভাইয়েরা, সহনাগরিকরা খুন হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, তখন তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল এখানে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র এবং ছাত্রী। অর্থাৎ প্রথম থেকেই এই রাজনৈতিক দলের মধ্যে বিভেদ। এই রাজনৈতিক দলটাকে ইউনূস নামিয়েছে একটা কারণে, যাতে নির্বাচনটা এই মুহূর্তে না করতে হয়। এরা প্রথমেই বলছে যে গণপরিষদের নির্বাচন করতে হবে, সেখানে সংবিধান সংশোধন হবে, মুজিববাদী সংবিধানকে কবরস্থ করেই তবে নির্বাচন, পরিবারতন্ত্র থাকবে না। অর্থাৎ বিএনপিকেও নিশানা করেছে। বিএনপির সর্বাধিনায়িকা খালেদা জিয়া, তার উত্তরসূরি হচ্ছে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। এরা কিন্তু বিএনপিকে টার্গেট করছে। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারেনি, আমি ওদের কথা ছেড়েই দিলাম। বলছে সংবিধান আগে রচনা করে তারপর ভোট, গণপরিষদের নির্বাচন করতে হবে। অনেকে বলছে প্রতিনিধিত্বমূলক সংসদ, অর্থাৎ কোন একটা দল 10% ভোট পেল, তারও নির্ধারিত প্রতিনিধিত্ব থাকবে সংসদে। আগে কি হতো যে ফার্স্ট পাস্ট দ্য পোস্টে যে বেশি সংখ্যায় আসন পেত সেই সরকার করত, কিন্তু কে কত শতাংশ ভোট পেয়েছে তার উপর নির্ভর করে যদি সংসদে প্রতিনিধিত্ব ঠিক করতে হয়, তাহলে বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ কিন্তু সহজে সফল হবে না। ইউনূস এই জন্যই এই দলটাকে মাঠে নামিয়েছে, যাতে জলটাকেও ঘোলা করতে পারে, টালবাহানা করতে পারে। বাংলাদেশে নতুন করে অশান্তি হবে এই নতুন রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করায়। অনেকেই নতুন রাজনৈতিক দলে গুরুত্ব পায়নি বলে ক্ষোভে ফুঁসছেন, তারাও পাল্টা রাজনৈতিক দল তৈরি করবে। পলিটিক্যাল স্পেস দখল করার জন্য লড়াই হবে। বিএনপিকে এরা টার্গেট করবে, ছাত্র দলকে টার্গেট করবে, বিএনপির সঙ্গে জামাত
বিএনপির সঙ্গে জামাত এবং এই ছাত্রদের সংঘর্ষ হবে। আওয়ামী লীগ কিছুদিনের মধ্যেই ঘুরে দাঁড়াবে, সেই অঙ্ক আমি পরে বলবো, আজকে বলে দীর্ঘ করব না। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। সেনাপ্রধানও বলেছেন, আন্তর্জাতিক মহলও বলেছেন। সেনাপ্রধান অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। তাহলে নতুন রাজনৈতিক দল ঘোষিতভাবে বলছে তারা যে আমরা ভারতপন্থী নই, পাকিস্তানপন্থীও নয়। এরা ভারতপন্থী নয় তো আমরা জানি, এরা ভারত বিরোধী অপশক্তির ঔরসজাত একটি রাজনৈতিক দল। এদের কাজকর্ম সম্পর্কে আমাদের নজর রাখতে হবে, কারণ বাংলাদেশে চলমান অরাজকতা জঙ্গি জেহাদিদের কাছে খুব সুবিধাজনক একটা অবস্থা তৈরি করেছে। প্রচুর প্রাণঘাতী অস্ত্র এদের হাতে। সব জঙ্গি জেহাদিরা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা পালিয়ে গেছে, তাদেরকে ধরা যায়নি। আইএসআই এর তৎপরতা বাড়ছে। ঢাকায় পাকিস্তানি দূতাবাস অত্যন্ত সক্রিয়। হাইকমিশনার কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কখনো কক্সবাজার যাচ্ছেন, কখনো রংপুরে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ খোলার চেষ্টা করছেন। এইরকম একটা পরিস্থিতিতে ছাত্রদের এই দল, যেই দল সৃষ্টির পিছনে অন্তর্বর্তী সরকার, ডিপ স্টেট, আইএসআই, জঙ্গি জিহাদি মানসিকতার লোকজন, তাহলে এই দল তো বলেই দিয়েছে তারা ভারতপন্থী নয়, পাকিস্তানপন্থী নয়। পাকিস্তানপন্থী নয় বলতে হয়। আবার জামাতের লোকেরা মঞ্চ আলো করেছিল, মানে অতিথি হিসাবে, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে। এই দল পাকিস্তানপন্থী, র্যাডিক্যাল ইসলামপন্থী, এরা তালিবানের মিনি সংস্করণ। আপাতত অনেক বড় বড় কথা এরা বলছে, নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ। আসল কথা হচ্ছে এরা বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তানে পরিণত করতে চায়। সেই এলিমেন্টগুলো এখানে আছে। মাদ্রাসার ছাত্ররা খুব প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং, খুব মধ্য নিম্ন মেধার ছেলেমেয়েরাই রাজনৈতিক দলটার সঙ্গে যুক্ত। পরিসংখ্যান বলছে, আমি এই প্রতিবেদন শুরুই করেছিলাম, যে পৃথিবীর ধরে রাখুন 1000 খানেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানও নেই। তাহলে সেই সব কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কোন ধরনের ছাত্রছাত্রী বেরোয় আপনারা সহজেই বুঝতে পারছেন। তাই আমরা নজর রাখছি সাউথ ব্লক, নর্থ ব্লক, আমাদের যা যা অ্যাপারেটাস আছে সবটাই বাংলাদেশের উপর আমরা নজর রাখছি। বাংলাদেশের মানুষ এই নতুন দলকে গ্রহণ করবেন না বর্জন করবেন, না আস্থা করে ছুঁড়ে ফেলে দেবেন, না পদ্মায় ভাসিয়ে দেবেন, সেটা তারা ঠিক করবেন। আমাদের একটাই কনসার্ন, বাংলাদেশের মাটিতে আমরা কোনো জঙ্গি কার্যকলাপ, ভারত বিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না। যে কেউ এই কার্যকলাপে মদত দিক না কেন, পরিণতির জন্য তৈরি থাকুন। এবং পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট, গোয়েন্দা এস্টাবলিশমেন্ট যদি বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করতে চায়, সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি। আমাদের ধারণা নতুন এই রাজনৈতিক দলটা আসলে বাংলাদেশে যে চলমান অস্থিরতা, সেই চলমান অস্থিরতাকে একটু বাড়তি অক্সিজেন যোগাবে, তাছাড়া আর কিছুই নয়।